আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি আরেকটি IELTS লাইভ ক্লাস নিয়ে। আর আজকে আমাদের টপিক হলো IELTS এর রিডিং পোরশনটি। বেসিক্যালি আজকে আমরা যা করব তা হলো আজকে আমরা IELTS এর রিডিং অংশটি আপনাদেরকে বুঝিয়ে দিব। IELTS এর রিডিং এর আমরা জানি IELTS এর ২ টা অংশ আছে। একটি হলো একাডেমিক পার্ট, আরেকটি হলো IELTS এর জেনারেল ট্রেনিং। সো আজকে আমরা দুটিই দেখব। আজকে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে কেমনে এই পার্টটি আনসার করতে হয়। কি আছে আমাদের এই মডিউলে? কারণ একটা পরীক্ষায় বসার আগে তো আমাদের মডিউল জানাটা খুবই ইম্পোর্টেন্ট, তাই না? সো আপনারা আস্তে সবাই আমাকে জয়েন করে ফেলেন এবং আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন কে কোথা থেকে আজকে আমাদেরকে জয়েন করেছেন। অলরাইট, আমার সঙ্গে আমার ইউটিউবের স্টুডেন্টরা আছে। আমাকে অনেকে মায়েশা আপু বলছে হ্যালো, রিয়াদ ভাইয়া হাই জানাচ্ছেন, তানজিম ভাইয়া হ্যালো জানাচ্ছেন, মোহনা আপু আসসালামু আলাইকুম বলেছেন। দেন তানজিরুল হক ভাইয়াও আমাদেরকে আসসালামু আলাইকুম জানিয়েছেন। সবাইকে আমি জানিয়ে দিই ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আজকে আপনারা যারা আমাকে জয়েন করছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন কে কোন জায়গা থেকে আমাকে জয়েন করে ফেলেছেন। আর আজকে আমি বলে দিই আমরা কি পড়ছি, আপনারা বোর্ডে দেখতেই পারছেন। আজকে আমরা পড়ছি ইন্ট্রোডাকশন টু IELTS রিডিং একাডেমিক অ্যান্ড জেনারেল বোথ। ঠিক আছে? আমরা জানি IELTS ২ রকমের আছে। একটি হচ্ছে একাডেমিক, যেটা বেসিক্যালি আমরা আন্ডারগ্র্যাড নাইলে হচ্ছে গ্র্যাজুয়েশন এসবের জন্য আমরা দিয়ে থাকি IELTS এক্সামটি। অথবা মাঝে ফর জব পারপাসেস বা ইমিগ্রেশন পারপাসেস আমরা আরেক ধরনের IELTS দিয়ে থাকি, যেটি হচ্ছে IELTS এর জেনারেল। ঠিক আছে? জেনারেল ট্রেনিং। সো আমরা এই ২ টারই IELTS এর রিডিং আজকে দেখে ফেলবো। আমি দেখছি আরাফ ভাই আমাদেরকে বলছেন উনি গাজীপুর থেকে জয়েন করেছেন। লিমা আপু আমাদেরকে মেহেরপুর থেকে জয়েন করেছেন। ইসমাম ভাইয়া সিলেট থেকে জয়েন করেছেন। তারেক ভাইয়া কুমিল্লা থেকে, সাভার থেকেও আছে আমাদের সঙ্গে, আহাদ ভাইয়া বরিশাল থেকে, অনিক ভাইয়া ঝিনাইদহ থেকে, ঢাকার নিকুঞ্জ থেকে জয়েন করেছেন তানজিরুল ভাইয়া, এবং আমাদেরকে আরো দেখছি আমি সাভার থেকে জয়েন করেছেন, সিলেট থেকে জয়েন করেছেন, সুনামগঞ্জ থেকে মিম আপু আমাদেরকে জয়েন করেছেন, বিনিতা আপু আমাদেরকে চিটাগং থেকে জয়েন করে ফেলেছেন। আর আমি দেখছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদেরকে মনিরা আপু জয়েন করে ফেলেছেন। সুমাইয়া আপু আমাদেরকে জয়েন করেছে কুষ্টিয়া থেকে। ওকে, আমাকে অলরেডি অনেকজন জয়েন করে ফেলেছেন। ইশরাত আপু জয়েন করেছে ফেনী থেকে। আর আমাকে এটাও জানিয়ে দেন আপনাদের IELTS এর রিডিং অংশ নিয়ে কি প্রশ্ন আছে। আমি ফুললি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের আজকে উত্তর দেওয়ার। ঠিক আছে? তারপর আমি দেখছি বান্দরবন থেকে ভাইয়া আছেন আমাদের সঙ্গে। আরো কুষ্টিয়া থেকেও আছেন, নটর থেকে জান্নাতুল ফেরদৌস আপু আছে আমাদের সঙ্গে। আমি দেখছি চিটাগং থেকে সাকিব ভাইয়া আছেন, যশোর থেকেও আছেন আমাদের সঙ্গে। আরো অনেকজন চলে এসেছে আমাদের সঙ্গে আজকে। তো আজকে আপনারা যারা আমাকে জয়েন করে ফেলেছেন আমি তাদেরকে বলে দিই আজকে আমরা পড়ছি ইন্ট্রোডাকশন টু IELTS রিডিং। আপনাদের IELTS নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই চ্যাট বক্সে জানিয়ে দিবেন। আর এই মধ্যে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে দেখে ফেলবেন যে একটা লিংক চলে গিয়েছে। এই লিংকটা কিসের? এই লিংকটা একটা পাবলিক এক্সামের, যে পাবলিক এক্সামের জন্য আপনারা বসতে পারবেন আপনাদের মক টেস্টের জন্য, যাতে আপনারা নিজেরা বাসায় বসে মক টেস্ট দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে না জয়েন করেছেন। আর এটাও জানিয়ে দিবেন আপনাদের IELTS রিডিং নিয়ে আমার কাছে কি প্রশ্ন আছে। আপনারা কোন জায়গায় প্রবলেম ফেস করেন বা আপনাদের কোন জায়গাটা কঠিন লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তাহলে আমি আপনাদেরকে আনসার করে ফেলতে পারবো, তাই না? ঠিক আছে। আমাকে অনেকজন আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছেন, হ্যালো জানিয়ে দিচ্ছেন। সবাইকে বলে দিই ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ফাইরুজ ইবনাত সুহি। আর আজকে আমরা আবারও চলে এসেছি আরেকটি লাইভ ক্লাস নিয়ে, যেখানে আমরা পড়বো IELTS এর রিডিং অংশ নিয়ে। ঠিক আছে?
আমি দেখছি যশোর থেকে আমাদেরকে ভাইয়া জয়েন করেছেন, কক্সবাজার থেকেও জয়েন করেছেন। একজন বলছেন উনি আমাদেরকে সৌদি আরব থেকে জয়েন করেছেন। দ্যাট ইজ অ্যামেজিং। আমি দেখছি আমাকে অনেকজন জয়েন করে ফেলেছেন অলরেডি। ঝিনাইদহ থেকে জয়েন করেছেন। আরো ব্রাহ্মণবাড়িয়া থেকে আপু আছেন। আচ্ছা, অহনা আপু আমাকে জিজ্ঞেস করছেন কেমন আছি? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আর ওয়ালাইকুম আসসালাম সবাইকে যারা আমাকে সালাম জানাচ্ছেন। অবশ্যই আজকে আমার সঙ্গে ক্লাসে থাকবেন। যাতে আজকে আপনাদের IELTS রিডিং এর মডিউলটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আর কোনো যাতে আপনাদের প্রশ্ন না থাকে IELTS এর রিডিং পার্টের মডিউল নিয়ে। মাহফুজ ভাইয়া উনি আমাদেরকে জয়েন করেছেন ঠাকুরগাঁও থেকে, খুলনা থেকেও জয়েন করে ফেলেছেন আমাদেরকে, রাজশাহী থেকে জয়েন করেছেন, আরো অনেক জায়গা থেকে রংপুর থেকেও জয়েন করে ফেলেছেন। অনেক জায়গা থেকে আমাদেরকে অলরেডি জয়েন করে ফেলেছেন। ইভেন লন্ডন থেকেও আমাদেরকে একজন জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমার নাম ফাইরুজ ইবনাত সুহি আর আজকে আমরা পড়ব বেসিক্যালি ইন্ট্রোডাকশন টু IELTS রিডিং, একাডেমিক অ্যান্ড জেনারেল বোথ। আমরা অনেকদিন ধরে IELTS এর অনেক লাইভ ক্লাস নিয়ে এসেছি। একেকদিন আমরা একেকটা টপিক ধরছি। তো আজকে আমরা টপিক ধরছি ইন্ট্রোডাকশন টু IELTS রিডিং নিয়ে। অলরাইট, তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা IELTS এর মডিউলটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে না? তাইলে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না IELTS এর রিডিং মডিউল নিয়ে। অলরাইট, আমি দেখছি আফসানা আপু বলছেন উনি ফেনী থেকে আছেন আমাদের সঙ্গে। মাশরাফি বিন দিদার ভাইয়া আমাদেরকে জামালপুর থেকে জয়েন করে ফেলেছেন। আফরোজা আপু আমাদেরকে চাঁদপুর থেকে জয়েন করেছেন। মতিউর ভাই আমাকে জিজ্ঞেস করছেন হাউ আর ইউ ডুইং আপু? আলহামদুলিল্লাহ আই এম ডুইং ওয়েল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। অলরাইট, তাইলে দেখি আমি দেখছি মেহেদী হাসান ভাই আমাদেরকে মালয়েশিয়া থেকে জয়েন করেছেন। আরো অনেক জায়গা থেকে, দেশের অনেক জায়গা থেকে আমাদেরকে জয়েন করে ফেলেছেন। লিসা আপু আমাদের ঢাকা থেকে আমাদেরকে জয়েন করে ফেলেছেন। ওকে, গাইবান্ধা থেকেও দেখছি মাইশা আপু জয়েন করেছেন। আরো অনেক জায়গা থেকে আমাদেরকে জয়েন করে ফেলছেন ভাইয়ারা এবং আপুরা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা IELTS এর রিডিং অংশ নিয়ে পড়ালেখা করব, ঠিক আছে না? সো আজকে আমরা দেখব IELTS এর রিডিং মডিউল নিয়ে। আজকে আমরা IELTS এর রিডিং মডিউলটা ক্লিয়ার করে দিব। অলরাইট, তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন। আর আমাকে এটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনাদের টার্গেট স্কোর কত IELTS এ। আপনারা IELTS এ টার্গেট কত করছেন, স্কোর আশা কত টার্গেট স্কোর আশা করছেন। অবশ্যই আমি আগেও বলেছি টার্গেট স্কোরটা আমরা একটু বেশি রাখবো, তাই না? তাহলে হচ্ছে কি আমরা ভালোভাবে আনসার করতে পারবো। আমি দেখছি যশোর থেকে, ফরিদপুর থেকে, অনেক জায়গা থেকে আমাদেরকে ভাইয়ারা এবং আপুরা জয়েন করে ফেলেছেন। থ্যাংক ইউ সো মাচ জয়েন করে ফেলার জন্য। তাহলে আমরা আজকের টপিকটা স্টার্ট করে দিতে পারি। অলরাইট, তাইলে চলুন চলুন আমরা আজকের টপিকটা স্টার্ট করে দিই। দেখি আপনারা কে কি জানেন IELTS এর রিডিং মডিউল নিয়ে আমাকে একটু জানিয়ে দেন কমেন্ট সেকশনে। IELTS এর রিডিং মডিউলে কয়টা পার্ট আছে, কয়টা কোয়েশ্চেন থাকে, কত টাইমের মধ্যে আনসার করতে হয়। আমি দেখছি তানজিরুল হক ভাইয়া বলছেন ওনার টার্গেট স্কোর 8, মোহনা আপু বলছেন ওনার টার্গেট স্কোর 7, আর আমি দেখছি টার্গেট স্কোর 8, সুমাইয়া আপু বলছেন টার্গেট স্কোর 8, মেহেদী ভাইয়া বলছেন উনি ঢাকা থেকে জয়েন করেছেন। আচ্ছা, আপনারা অবশ্যই আমাকে আপনাদের টার্গেট স্কোর জানিয়ে দেন। মিম আপু বলছে টার্গেট স্কোর 6.5, কিন্তু আপু আমরা টার্গেট আরেকটু বেশি করব। আমরা টার্গেট স্কোর অ্যাটলিস্ট 7 বা 8 আশা করে থাকবো যাতে আমরা ভালোভাবে আনসার করতে পারি। আমি দেখছি আমাকে আরো অনেকে বলছেন ওনাদের টার্গেট স্কোর 8, অনেকে বলছেন 7, অনেকে আমার প্রশ্নের উত্তর দিচ্ছে যে 60 মিনিট করে থাকে, 4টা পার্ট থাকে। না আপু, অ্যাকচুয়ালি 4টা পার্ট থাকে না, আমাদের IELTS রিডিং এ 3টা পার্ট থাকে। আর হ্যাঁ, আমাদের 60 মিনিটস টাইম থাকে এই 3টা পার্ট আনসার করার জন্য। তো যারা আমাকে নতুন জয়েন করে ফেলেছেন তাদের জন্য জানিয়ে দিই আজকে আমরা পড়বো IELTS রিডিং নিয়ে, একাডেমিক আর
জেনারেলের আইএলটিএস রিডিং অংশ নিয়ে আমরা আজকে পড়ালেখা করব। আজকে আমরা দেখব এটার মডিউলটা কেমনে সাজানো হয়েছে, কি কি কোয়েশ্চেন টাইপ পাবেন, এখানে যা যা প্রশ্ন থাকবে, শুধু এক ধরনের প্রশ্ন থাকবে না, অনেক রকমের প্রশ্নই থাকবে। তো আমাদের কোয়েশ্চেন টাইপগুলো আমরা আজকে দেখে ফেলবো। অলরাইট, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই। ইয়েস, আমরা নেক্সট পার্টে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি রিডিং ফরম্যাটটা 3টা সেকশনে ডিভাইডেড। আমি আগে থেকে বলে দিই, আমাদের আইএলটিএস এর 2 টাইপের আইএলটিএস আছে আমাদের। একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে জেনারেল। একাডেমিক হচ্ছে আপনি যখন পড়ালেখার জন্য আপনি যখন বিদেশে যেতে চাচ্ছেন ফর আন্ডারগ্র্যাড ডিগ্রি বা গ্র্যাজুয়েট ডিগ্রি, মাস্টার্স এন্ড অল, এইসবের জন্য আপনি যখন আইএলটিএস দিতে যাবেন তখন আপনি দিবেন একাডেমিক আইএলটিএস টি। আর জেনারেল আইএলটিএস টি দিবেন যখন ইমিগ্রেশন পারপাসেসে যাবেন। ঠিক আছে, সো এই দুইটার মধ্যে ডিফারেন্স আপনাকে বুঝতে হবে। এই দুইটা এক্সাম হুবহু সেম হয় না। স্পিকিং পার্ট, লিসনিং পার্ট সেম হয়ে থাকলেও রিডিং আর রাইটিং পার্ট কিন্তু একটু ডিফারেন্ট হয় এই দুইটার ক্ষেত্রে, কিন্তু কিছু সিমিলারিটিস অবশ্যই থাকে। সো এই জিনিসগুলো যেগুলো দেখছি আমরা, দিস ইজ সেম ফর আইএলটিএস একাডেমিক এন্ড আইএলটিএস জেনারেল বোথ। কিছু ডিফারেন্স থাকে যেটা আমরা পরে দেখব, কিন্তু আপাতত সিমিলারিটিস কি কি থাকে ওগুলো আমরা দেখে ফেলি। প্রথমে দেখি আমরা কয়টা সেকশন থাকে। 3টা সেকশন থাকে। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন আমি কি ক্লিয়ার নাকি না, আমার সাউন্ড কি ক্লিয়ারলি শুনতে পারছেন নাকি না। আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, একটা থামস আপ দিয়ে আমাকে জানিয়ে দেন আপনারা সবাই শুনতে পারছেন। আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই থামস আপ দিয়ে জানিয়ে দেন যে আপনারা আমার ভয়েস শুনতে পারছেন। আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি। আমাদের টাইমিং থাকে 60 মিনিটস, মানে 1 ঘন্টার মধ্যে আপনাকে একাডেমিকের আইএলটিএস এর রিডিং অংশটা আপনাকে কভার করতে হবে। এটা দিস ইজ সেম ফর বোথ একাডেমিক এন্ড জেনারেল। আইএলটিএস একাডেমিক এন্ড জেনারেল দুইটার জন্যই আপনার 3টা করে সেকশন থাকবে এবং 60টা মিনিট থাকবে। ইয়েস, আমি দেখছি আমাকে থামস আপ দিয়ে অনেকে জানিয়ে দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ যে আমার ভয়েস ক্লিয়ার আছে এবং আমার ভিডিও ক্লিয়ার আছে। অলরাইট, সো দেখি আমরা 3টা সেকশন থাকে, মানে 3টা ভাগে বিভক্ত থাকে আমাদের আইএলটিএস রিডিং পোর্শনটা। আরেকটা জিনিস মনে রাখবেন যে প্রতিটা সেকশন ইজ হার্ডার দেন দ্য প্রিভিয়াস সেকশন। তার মানে কি একটু আস্তে আস্তে হার্ড হতে থাকবে। ফার্স্ট সেকশনটা একটু ইজি হবে, পরের সেকশনটা আরেকটু কঠিন হবে, এরপর থার্ড সেকশনটা আরেকটু বেশি কঠিন হবে। এভাবে করে 3টা সেকশন থাকে আমাদের আইএলটিএস রিডিং অংশে। আর 3টা সেকশন আপনাকে কয় মিনিটের মধ্যে আনসার করতে হবে? 60 মিনিটস এর মধ্যে আপনাকে 3টা সেকশন আনসার করতে হবে। টাইমিং পার সেকশন 20 মিনিটস করে আপনি প্রতিটা সেকশনে টাইম দিবেন। আপনি যদি এই টাইমিংটা মেনটেন না করেন তাহলে নিজেই পরে সমস্যায় পড়বেন। পরে দেখবেন আপনি টাইম ম্যানেজমেন্টে ঝামেলা হচ্ছে আপনার, আপনি টাইম ম্যানেজ করতে পারছেন না, টাইমলি কমপ্লিট করতে পারছেন না, যার ফলে আপনি ওই মডিউলটা আপনার ইনকমপ্লিট রয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এই 60 মিনিটস এর মধ্যে আমরা প্রতিটা সেকশন 20 মিনিটস করে ভাগ করে আমরা আনসার করার চেষ্টা করব। অলরাইট, আমি দেখছি আমাকে অনেকজন এখনো জয়েন করে ফেলছেন। যারা আমাকে এখন জয়েন করছেন তখন তাদের জন্য বলে দিই, আজকে আমরা পড়ছি রিডিং মডিউল ফরম্যাট। তার মানে কি আইএলটিএস এর যে 4টা মডিউল থাকে, 4টা পার্ট থেকে আইএলটিএস রিডিং, আইএলটিএস রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই 4টার মধ্যে আজকে আমরা পড়বো রিডিং নিয়ে। আজকে আমরা রিডিং মডিউলটা পুরোপুরি এক্সপ্লেইন করে দিব। কি কি আসবে রিডিং মডিউল, কত মিনিটে আনসার করতে হয়, কি কি টাইপের কোয়েশ্চেন থাকে এই মডিউলে, কিছু টিপস এন্ড ট্রিপস অবশ্যই দেখিয়ে দিব আপনাদের আনসার করার জন্য। প্লাস আমরা কিছু লাস্টের দিকে কিছু সলিউশনও করব অ্যাজ রিডিং নিয়ে। সো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন যাতে আপনারা আমার সঙ্গে সলিউশন গুলাও ক্যাচ করতে পারেন। অলরাইট, সো দেখেন আমরা অলরেডি বললাম 3টা সেকশন থেকে আইএলটিএস রিডিং ফর্ম মডিউলে, আর 60 মিনিটস এর মধ্যে আনসার করতে হয়। আর প্রতিটা সেকশনের জন্য আপনি 20 মিনিটস করে সময় রাখবেন যাতে আপনি 20 মিনিটস এর মধ্যে আনসার করে ফেলতে পারেন। নাম্বার অফ কোয়েশ্চেন্স 40টা কোয়েশ্চেন্স থাকবে এখানের মধ্যে। 40টাই সেম টাইপের কোয়েশ্চেন থাকবে না। 40টা কিরকম টাইপের কোয়েশ্চেন থাকবে, কিছু এমসিকিউ থাকতে পারে। ধরেন 5টা এমসিকিউ দিল আপনাকে, বাকি 5টা আপনাকে ট্রু ফলস নট গিভেন দিল,
বাকি 5টা আপনাকে ম্যাচিং হেডিং দিল, এরকম ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন টাইপ থাকবে। সো আপনাকে ওই অনুযায়ী আনসার করতে হবে। তো কি কি টাইপ কোয়েশ্চেন থাকে? এমসিকিউ টাইপ থাকে, ম্যাচিং হেডিংস থাকে, ট্রু ফলস নট গিভেন থাকে, এগুলোও ডিটেইলসে আমরা একটু পর দেখব। আর কোয়েশ্চেন্স থাকবে 40টা, ইচ কোয়েশ্চেন কন্টেইনস 1 মার্ক। তাহলে কোনো নেগেটিভ মার্কিং নেই, এই পার্টটা আপনি ভুল আনসার করলে জাস্ট ক্রস হয়ে 0 হয়ে যাবে, কোনো নেগেটিভ মার্কিং নেই, -1 -0.5 এরকম কোনো নেগেটিভ মার্কিং নেই। এই প্রশ্নটা আমি প্রায় পাই যে কোনো নেগেটিভ মার্কিং আছে নাকি আপু? না, কোনো নেগেটিভ মার্কিং নেই। সো আপনি কনফিউজড থাকলেও অবশ্যই আনসার করে আসবেন। অলরাইট, সো 40টা কোয়েশ্চেন থাকবে, আর এই 40টা কোয়েশ্চেনে 40 মার্ক পাবেন আপনি, প্রতিটা কোয়েশ্চেনে 1 মার্ক করে। আর কি দিয়ে লিখবেন তাহলে আপনি আনসারগুলো কি দিয়ে করবেন? এই আনসারগুলো করবেন আপনি পেন বা পেন্সিল দিয়ে, শুধু পেন দিয়ে না, বা হচ্ছে কি পেন বা পেন্সিল দিয়ে দুইটার কম্বিনেশনে না, ঠিক আছে? ধরেন কোয়েশ্চেন 1 to 5 আপনি পেন্সিল দিয়ে আনসার করলেন, কোয়েশ্চেন 5 to 10 আপনি পেন দিয়ে আনসার করলেন, এইটা হবে না। আপনাকে এই 40টা কোয়েশ্চেন সবগুলাই ইদার পেন বা হচ্ছে কি পেন্সিল দিয়ে আনসার করতে হবে, এটা পুরোপুরি আপনার উপর। অনেকে পেন্সিল প্রেফার করে থাকে যাতে ওনারা ইরেজ করে আবার কারেক্ট আনসার লিখতে পারে। সো এটা পুরোপুরি আপনার উপর যে আপনি পেন ব্যবহার করবেন নাকি কোয়েশ্চেন ব্যবহার করবেন। ওকে, আমি দেখছি এখনো আমাকে অনেকজন জয়েন করছেন। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের কোয়েরিজ গুলা ড্রপ করে দিবেন যাতে আমি আপনাদের কোয়েরিজ গুলা জেনে নিতে পারি। আর আমাদের কমেন্ট সেকশনে দেখবেন একটি লিংক আছে একটি পাবলিক এক্সামের জন্য। এই এক্সামটি আপনারা দিয়ে থাকবেন একটি মক টেস্ট, আইএলটিএস মক টেস্ট, পুরোপুরি আইএলটিএস এর উপর একটি মক টেস্ট, যাতে আপনারা সেলফ ইভ্যালুয়েট করতে পারেন, যাতে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। আর আপনারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আমরা জানি এটা এখন আইএলটিএস এর সিজন, সবাই এখন আইএলটিএস এর জন্য অনেক প্রিপারেশন নিচ্ছেন। সো আমাদের সাইড থেকে তো 10 মিনিট স্কুলের সাইড থেকে তো আমাদের আইএলটিএস কোর্স বাই মুনজারিন শহীদ আছেই আপনাকে আরো হেল্প করার জন্য। কোনো কনফিউশন থাকলে আমাদের কোর্সটিতে আপনারা জয়েন করে ফেলতে পারেন যাতে আপনাদের আইএলটিএস প্রিপারেশনটা আরো সহজ হয়। আর প্র্যাকটিসের জন্য আমাদের ফ্রি মক টেস্ট কমেন্ট সেকশনে লিংকে দেওয়া আছে, যাতে আপনারা ওই মক টেস্টটা দিয়ে নিজেরাই প্র্যাকটিস করতে পারেন বাসায় বসে বসে। অলরাইট, সো নেক্সট আমরা দেখি রাইট করব আমরা কি দিয়ে? পেন বা পেন্সিল দিয়ে, কোনো কম্বিনেশন না। তো এতটুকু পার্ট হলো আপনার আইএলটিএস এর একাডেমিক এন্ড জেনারেল দুইটার জন্যই অ্যাপ্লিকেবল। এতটুকু পার্ট আপনার পুরোপুরি সেম ইন একাডেমিক এন্ড জেনারেল বোথ। তাহলে ডিফারেন্সটা কোন দিকে? আসলে ডিফারেন্সটা হলো প্যাসেজগুলোর মধ্যে। সবকিছু সেম আসবে, কিন্তু প্যাসেজের টপিক যেটা ওইটা একটু ডিফার করে ইন আইএলটিএস একাডেমিক এন্ড আইএলটিএস জেনারেল। কেমনে ডিফার করে? সিন্স আইএলটিএস একাডেমিক, এটা শুনেই বুঝছেন যে এটা হচ্ছে কি স্টুডেন্টদের জন্য, যারা হচ্ছে কি পড়ালেখার জন্য বিদেশে যাবেন তাদের জন্য হলো আইএলটিএস একাডেমিকটা। তাহলে স্বাভাবিকভাবে আপনাদের যে প্যাসেজগুলো পাবেন আপনারা আইএলটিএস রিডিং এ, ওই প্যাসেজগুলো আপনার একাডেমিক রিলেটেডই হবে। যেমন হচ্ছে কি দেখেন, প্যাসেজগুলো সাধারণত বুকস, নিউজ পেপার, ম্যাগাজিনস অর একাডেমিক জার্নালস থেকে নেওয়া হয়ে থাকে। সো যে কোনো একাডেমিক জার্নালস থেকে আপনার আসবে এই প্যাসেজগুলা, বা হচ্ছে ম্যাগাজিন বা নিউজ পেপারে কিছু একাডেমিক আর্টিকেলস থাকে, তাই না? এইসব আর্টিকেলস থেকেই থাকবে, অথবা কিছু বুকস থেকে নেওয়া থাকবে, কিছু একাডেমিক জার্নালস, কিছু হচ্ছে কি টপিক থাকবে, সবগুলো একাডেমিক রিলেটেড। হ্যাঁ, পড়ালেখা রিলেটেড কিছু টপিক থাকবে ইন আইএলটিএস একাডেমিক, ইন আইএলটিএস একাডেমিক। কিন্তু ইন আইএলটিএস জেনারেল আপনার কি টাইপের প্যাসেজ থাকবে তখন একটু ডিফারেন্ট হয়ে যায়। সিন্স আপনি ইমিগ্রেশন পারপাসে যাচ্ছেন, তখন হচ্ছে প্যাসেজগুলো সাধারণত ওয়ার্ক, সোশ্যাল বা একাডেমিক রিলেটেড থাকে। এখানেও মাঝে মাঝে একাডেমিক রিলেটেড কিছু প্যাসেজ দেওয়া থাকতে পারে, কিন্তু এখানে ফোকাসটা একাডেমিক জার্নালস এর উপর থাকবে না। এখানে হচ্ছে কি মাঝে মাঝে কিছু সোশ্যাল আর্টিকেলস থাকতে পারে, টপিকটা একটু সোশ্যাল ইস্যুজ এর দিকে চলে যেতে পারে, অথবা হচ্ছে একটু ওয়ার্ক রিলেটেড কিছু টপিকস থাকতে পারে, নিউজ পেপারের কিছু আর্টিকেলস থাকতে পারে। সো এইটা হচ্ছে একটু দ্য ডিফারেন্স বিটুইন আইএলটিএস এর রিডিং এর একাডেমিক এন্ড রিডিং এর জেনারেল ট্রেনিং এর মধ্যে। তাহলে আমরা কি দেখেছি যে রিডিং এর
সবকিছুই সেম, আপনার রিডিং এর একাডেমিকে অ্যান্ড জেনারেলের সবকিছুই সেম। আপনার 40টা কোয়েশ্চেন থাকবে, 40টা মার্কসের উপর। এরপর হলো 3টা প্যাসেজই থাকবে, আপনাকে পেন বা পেন্সিল দিয়ে আনসার করতে হবে। 60 মিনিটসই টাইম থাকবে, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো যে 3টা প্যাসেজ পাবেন আপনারা, এই 3টা প্যাসেজের মধ্যে একটু ডিফারেন্স, টপিকটা একটু ডিফারেন্স। একাডেমিকে থাকবে একাডেমিক রিলেটেড টপিকস, একাডেমিক জার্নাল টাইপের টপিকস, আর রিডিং এ থাকবে, রিডিং এর জেনারেল ট্রেনিং এ থাকবে একটু জেনারেল টপিক, একটু সোশ্যাল রিলেটেড, ওয়ার্ক রিলেটেড, অথবা একাডেমিকও মাঝে মাঝে পেতে পারেন। সো এছাড়া একাডেমিক রিডিং অ্যান্ড জেনারেল ট্রেনিং রিডিং, এই দুইটার মধ্যে খুব একটা পার্থক্য নেই। পুরো মডিউলটা মোরলেস সেমই থাকে, শুধু খালি প্যাসেজের টপিক গুলাতে আমরা ডিফারেন্সটা দেখতে পাই। তাহলে এতটুকু আশা করছি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে যে আমাদের আসলে আইএলটিএস এর জেনারেল এন্ড একাডেমিকের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আমরা আশা করছি সবার ক্লিয়ার হয়ে গেছে একাডেমিক এন্ড জেনারেলের মধ্যে ডিফারেন্সটা। তাহলে চলুন আমরা টাইপস অফ কোয়েশ্চেন্স এ চলে যাই। বিফোর গোয়িং টু দ্য টাইপস অফ কোয়েশ্চেন্স, আমরা একটু আনসার শিটটা দেখি। এটা কি কারো কাছে ফ্যামিলিয়ার লাগছে? আপনারা যারা আইএলটিএস এর জন্য অলরেডি প্রিপারেশন নিচ্ছেন, অলরেডি যারা আপনারা মক টেস্ট দিচ্ছেন, আপনাদের জন্য আসলে এই জিনিসটা পরিচিত হওয়ার কথা। কারণ এটা হচ্ছে দি আনসার শিট। আপনাকে আইএলটিএস এ রিডিং এ একটা কোয়েশ্চেন শিট দিয়ে দেওয়া হবে, প্লাস একটা আনসার শিটও দিয়ে দেওয়া হবে। এই কোয়েশ্চেন শিটে আপনি নিজের মতো সলভ করবেন, নিজের মতো দাগাবেন, যা খুশি তা করবেন, কিন্তু আপনার অ্যাকচুয়াল আনসারটা আপনাকে আনসার শিটে লিখতে হবে। তো আপনি আসলে আনসার শিটে কখন আপনার আনসারগুলো ট্রান্সফার করবেন? এক তো হচ্ছে 1 বাই 1 আপনি আনসার বের করে আনসার শিটেই ডিরেক্ট লিখে ফেলতে পারেন, বা অনেকে হচ্ছে কি পুরো কোয়েশ্চেনটা সলভ করার পর লাস্টে 5 মিনিট ওনারা টাইম রাখেন যাতে আনসার শিটে আনসারটা ট্রান্সফার করে। কিন্তু মাই সাজেশন উড বি, প্রতিটা প্যাসেজ, আমাদের 3টা প্যাসেজ আছে আইএলটিএস রিডিং এ, প্রতিটা প্যাসেজের পর আপনি একটু টাইম নিয়ে আনসারগুলো আনসার শিটে ট্রান্সফার করে ফেলবেন। আনসার শিটটা দেখতে ঠিক এরকম, ক্যান্ডিডেট নেম, আপনার নাম চাওয়া থাকবে, দেন আপনার ক্যান্ডিডেট নাম্বার, সেন্টার নাম্বার, আর হচ্ছে আপনার টেস্ট ডেট, এগুলা ফিল আপ করতে হবে। এগুলা ফিল আপ করার পর এরপর আপনি আনসার করতে আনসার শিটে চলে যাবেন। হতে পারে নাম্বার 1 এর আনসার হচ্ছে এ, এখানে আপনি একটা সেকেন্ড, এখানে আপনি এ লিখলেন, এখানে আপনি বি লিখলেন, এখানে আপনি সি লিখলেন। নাম্বার 4 এর আনসার হতে পারে ধরেন রেইন, এখানে আপনি রেইন লিখলেন। তো এভাবে করে আপনাকে আনসারগুলা 1 বাই 1 গ্র্যাজুয়ালি আনসার করে ফেলতে হবে ইন ইওর আনসার শিট। তাহলে আমি কি বলেছি? আপনারা অবশ্যই প্রতিটা প্যাসেজের পর আনসারটা চেষ্টা করবেন আনসার শিটে ট্রান্সফার করে ফেলা। লাস্টে আনসার শিটে ট্রান্সফার করার জন্য টাইমটা না রেখে আগে ভাগে করে ফেললে আপনাদের জন্য সুবিধা হবে, অথবা সাথে সাথেও আপনারা আনসার শিটে ট্রান্সফার করে ফেলতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। ওকে, আমি দেখছি অলরেডি আমাদেরকে অনেকজন জয়েন করে ফেলছেন। ওকে, অলরাইট, এরপর দেখি আমরা স্কোরিং এর সিস্টেমটা নিয়ে দেখি যে স্কোর কেমনে করা হয়, কত আনসার করলে আসলে ব্যান্ড স্কোর আমার কত হবে। কিছুক্ষণ আগে আপনারা আমাকে বলছেন অনেকে ব্যান্ড স্কোর 8 আশা করেন, অনেকে 6.5, অনেকে 7। তাহলে এই মডিউলে আপনার ব্যান্ড স্কোর 7 বা 8 পাওয়ার জন্য আপনার কত আনসার করতে হবে, কতগুলা কারেক্ট থাকতে হবে। সো জানি আমরা 39 থেকে 40 এতটুক যদি আপনার আনসার হয়, মানে কারেক্ট আনসারস হয়, তাহলে আপনি পুরোপুরি ব্যান্ড স্কোর 9 পেয়ে যাবেন। তাহলে আপনি ব্যান্ড স্কোর 9 পাওয়ার জন্য আপনার 40টার মধ্যে 40টাই কারেক্ট হতে হবে, বা শুধু একটা ভুল করতে পারবেন। তাইলে 39 to 40 যদি পান আপনি এই মডিউলে, রিডিং মডিউলে, তাহলে আপনার ব্যান্ড স্কোর 9 হবে। কিন্তু বাই চান্স যদি আপনি 2টা ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ব্যান্ড স্কোর 0.5 কমে যাবে, তারপর আপনি পেয়ে যাবেন 8.5। সো আপনি 40তে যদি কারেক্ট আনসার আপনার 38 হয় তাহলেও 8.5, 37 হলেও আপনার 8.5। তারপর দেখেন 35 বা 6 হলে 8,
এর কম হলে আবার 7.5, 7, 6.5, তাহলে even 1 mark matters a lot in case of this module. একটা মার্কের জন্য আপনার পুরো 0.5 ব্যান্ড স্কোর কমে যেতে পারে। পুরো একটা মার্কসের জন্য আপনার পুরোপুরি 0.5 ব্যান্ড স্কোর কমে যাবে, আর দুইটা মার্কসের জন্য আপনার পুরো একটা ব্যান্ড স্কোরই কমে যেতে পারে। তাহলে এই অংশটা আমরা চেষ্টা করব পুরোপুরি এইস করার জন্য, যাতে আপনার একটা মার্কসও ড্রপ না করে, আর আপনি যাতে অবশ্যই অ্যাটলিস্ট 8.5 এই জায়গায় কারেক্ট আনসার আনতে পারে। ঠিক আছে, তারপর দেখেন 30 নিচে ঘরে চলে গেলে আপনার হচ্ছে কি 6.5, 6 এসবের দিকে চলে যাবে। আর এগুলা তো আমরা দেখবই না, কারণ এগুলা হচ্ছে কি আরো অনেক লোতে চলে যাবে। এত কম আনসার যদি আপনার কারেক্ট আসে, যেমন হচ্ছে কি আপনি 40টার মধ্যে ধরেন 15টা কারেক্ট করেছেন, তাহলে আপনার ব্যান্ড স্কোর আসবে 5। ঠিক আছে, which is not enough for us। আমরা বেশি ব্যান্ড স্কোর চাইলে তাহলে বেশি বেশি করে আমাদের কারেক্ট আনসার আসতে হবে। ওকে, অলরাইট, তাহলে আমরা নেক্সট অংশে চলে যাই, টাইপস অফ কোয়েশ্চেনস এ চলে যাই আমরা। টাইপস অফ কোয়েশ্চেনস, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস। আচ্ছা, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন জিনিসটা কি? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন জিনিসটা হলো, আপনারা এটা অনেকেই জেনে থাকবেন, এটা আমরা ছোটবেলা থেকেই জেনে থাকি। এখানের মধ্যে আপনাকে হচ্ছে কি একটা কোয়েশ্চেন করা হবে, সাথে অনেকগুলো অপশন দেওয়া থাকবে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, ইভেন অপশন ইও দেওয়া থাকতে পারে। তো এই অপশনগুলোর মধ্যে আপনাকে কারেক্ট আনসারটা চুজ করে টিক দিতে হবে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে তো আমরা টিক দিব না, এই ক্ষেত্রে হচ্ছে কারেক্ট আনসারটা আমরা আনসার শিটে লিখে ফেলবো, এ বি সি ডি এভাবে করে আমরা কারেক্ট আনসারটা আনসার শিটে লিখে ফেলবো। সো এটাই হলো আপনাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস। এরপর চলেন ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন। বেসিক্যালি আপনাকে একটা হচ্ছে এই কোয়েশ্চেন টাইপে বেসিক্যালি আপনাকে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এরপর বলা হবে যে প্যাসেজ অনুযায়ী আপনাকে বলতে হবে এই সেন্টেন্সটা কি আসলে ট্রু নাকি ফলস, নাকি আসলে এই সেন্টেন্সটা প্যাসেজে কোথায় দেওয়াও নেই। ঠিক আছে, সো এইটা দেখে আপনাকে বলতে হবে যে আপনার আনসার কি ট্রু হবে, ফলস হবে নাকি নট গিভেন। এটাতে অনেকে প্রশ্ন করে, আচ্ছা আনসার ফলস হলে কি আমাকে কারেক্ট আনসার লিখতে হবে? না, এখানে হচ্ছে কি আপনাকে কোনো কারেক্ট আনসার লিখতে হবে না, আপনার শুধু লিখতে হবে, আইডেন্টিফাই করতে হবে আনসারটা কি সঠিক নাকি ভুল, নাকি আনসারটা কোথাও দেওয়াই নেই, এই সেন্টেন্সের কোনো কথা প্যাসেজে বলাই নেই, তাহলে হচ্ছে কি নট গিভেন দাগিয়ে দিব আমরা। ঠিক সেম ভাবে ইয়েস নো নট গিভেনটা অলমোস্ট সেম, এখানে আপনাকে সঠিক ভুল যাচাই বাছাই করতে হবে না, আপনাকে ইয়েস নো নট গিভেনে এরকম যাচাই বাছাই করতে হবে যে আপনি কি এগ্রি করেন নাকি না, এরকম টাইপের ইয়েস নো নট গিভেনে এই কোয়েশ্চেন টাইপের থাকবে। এরপর দেখেন শর্ট আনসার কোয়েশ্চেনস। শর্ট আনসার কোয়েশ্চেনস এ বেসিক্যালি হচ্ছে কোয়েশ্চেন আনসার, আপনাকে একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, আপনার প্যাসেজটা পড়ে আপনাকে বের করতে হবে যে আনসারটা কি এটার। এই শর্ট আনসার কোয়েশ্চেনস এ মেইনলি হচ্ছে কি আপনার কিওয়ার্ড আইডেন্টিফিকেশন থাকে মোস্ট অফ দ্য টাইম, ইভেন এমসিকিউ তো এরকম কিওয়ার্ড আইডেন্টিফিকেশন থাকে, সবগুলাতে আপনাকে এরকম কিওয়ার্ড আইডেন্টিফিকেশন করে করে আনসার করতে হতে পারে, বা হচ্ছে মেইন আইডিয়ার যেগুলা হচ্ছে কোয়েশ্চেন টাইপ ওগুলাতেও আমরা সামনে দেখবো, আমাদের সঙ্গেই থাকবেন যে কেমনে এই কোয়েশ্চেন টাইপ গুলা আসলে আনসার করতে হয়, কি কি আমরা টিপস ফলো করব, কি কি মেথডস ফলো করব আমরা এই কোয়েশ্চেন টাইপ গুলা আনসার করার জন্য। সো আমাদের সঙ্গেই থাকবেন। অলরাইট, তারপর দেখি শর্ট আনসার কোয়েশ্চেন। শর্ট আনসার কোয়েশ্চেনসে যাই বললাম যে আপনার একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, ওই কোয়েশ্চেন অনুযায়ী আপনাকে হচ্ছে কি ছোট করে আপনাকে আনসার করতে হবে। আপনার বলে দেওয়া থাকবে কত ওয়ার্ডে আনসার করতে হবে, এটা মাঝে মাঝে বলে দেওয়া থাকতে পারে, আর শর্ট আনসার কোয়েশ্চেন মানে তো শর্ট করেই করতে হবে। তো আপনাকে প্যাসেজটা পড়ে আনসারটা বের করে আনসারে আপনার আনসারটা লিখতে হবে। তো এই জিনিসটাও আমাদের খুব ফ্যামিলিয়ার, এই জিনিসটাও আমাদের অনেক জানা আছে। এরপর দেখুন সেন্টেন্স কমপ্লিশন। বেসিক্যালি আপনাকে একটা ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া হবে, এই ইনকমপ্লিট সেন্টেন্সটা আপনার দেখে প্যাসেজ দেখে কমপ্লিট করতে হবে। আপনাকে একটা সেন্টেন্স দিয়ে দিতে পারে যে ক্লাইমেট চেঞ্জ ইজ ড্যাশ ফর দ্য আর্থ,
এখন হচ্ছে কি আপনাকে প্যাসেজ পড়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা, এই ড্যাশটা আপনার কমপ্লিট করতে হবে। বা হচ্ছে শুধু ফার্স্ট অংশ দিয়ে দেওয়া থাকতে পারে সেন্টেন্সের, সেকেন্ড অংশ আপনাকে কমপ্লিট করতে হতে পারে। অথবা মাঝে মাঝে এমনও থাকে ফার্স্ট অংশ ইনকমপ্লিট থাকে, সেকেন্ড অংশ কমপ্লিট থাকে। তো ফার্স্ট অংশ যেটা ইনকমপ্লিট ওইটা আপনাকে কমপ্লিট করতে হবে আপনার প্যাসেজ পড়ে পড়ে। তো এইভাবে আপনার সেন্টেন্স কমপ্লিশনটা ওয়ার্ক করে। তো এইভাবে আমরা সেন্টেন্স কমপ্লিশনটা করে ফেলতে পারবো প্যাসেজ পড়ে পড়ে। এরপর দেখেন সামারি, প্ল্যান, ডায়াগ্রাম, টেবিল অর চার্ট কমপ্লিশন। সো মাঝে মাঝে একটা প্যাসেজের সামারি ছোট করে আপনাকে দেওয়া থাকবে, এই সামারিটা কিন্তু ইনকমপ্লিট থাকবে, সো আপনাকে ওই সামারি কমপ্লিট করতে হবে। মাঝে মাঝে একটা ডায়াগ্রাম বা টেবিল মাঝে মাঝে দেওয়া থাকে, ওই টেবিলটাতে কিছু ইনকমপ্লিট জিনিসপত্র থাকে, ওই ইনকমপ্লিট জিনিসপত্রগুলো আপনাকে কমপ্লিট করতে হবে প্যাসেজ পড়ে পড়ে। এগুলো হচ্ছে কি আপনার সামারি কমপ্লিশন, প্ল্যান, ডায়াগ্রাম, টেবিল অর চার্ট কমপ্লিশন। এরপর আমরা দেখবো ইনফরমেশন ম্যাচিং। সো বেসিক্যালি আপনার ইনফরমেশনের হাফ দেওয়া থাকবে, সো আপনার ইনফরমেশনের হাফ না, আপনার হচ্ছে কি কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, আপনার প্যাসেজ দেখে ওইটা হচ্ছে কি ম্যাচ করতে হবে কোন ইনফরমেশন কিসের সাথে যায়। এইভাবে করে আপনার ইনফরমেশন ম্যাচিংটা হয়। এরপর ম্যাচিং হেডিংস জিনিসটা কি, এটা হচ্ছে কি সবাই অনেক ভয় পায় এই কোয়েশ্চেন টাইপটাকে, এই কোয়েশ্চেন টাইপটা সবার জন্য একটু কঠিন। সো বেসিক্যালি ম্যাচিং হেডিংস হচ্ছে আমরা যখন ছোটবেলা থেকেই দেখে আসছি, আমরা হচ্ছে কি প্যারাগ্রাফ রাইটিং করি, দেন হচ্ছে কি এসে রাইটিং করি, ওগুলাতে একটা টাইটেল দিই না আমরা। সো ম্যাচিং হেডিংটাও ঠিক ওরকম, আপনার হেডিংটা হচ্ছে কি ম্যাচ করতে হবে। আপনার অনেকগুলো প্যাসেজ দেওয়া থাকবে, সাথে একটা লিস্ট অফ হেডিংস দেওয়া থাকবে, সাথে আপনার অনেকগুলা হেডিংস দেওয়া থাকবে। আপনাকে বলবে এই প্যাসেজ এ, এই প্যাসেজ এটা পড়ে আপনার কি মনে হচ্ছে যে এই হেডিং থেকে কোনটা ম্যাচ করে প্যাসেজ এর সাথে। সো প্যাসেজ এ ধরেন থাকলো হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ নিয়ে, তখন হচ্ছে কি হেডিং এ যেখানে ক্লাইমেট চেঞ্জ লেখা অথবা ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্লাইমেট চেঞ্জ, তো তখন ওই হেডিংটা চুজ করবেন আপনি প্যাসেজটা পড়ে, প্যাসেজটার মেইন আইডিয়াটা আপনি আন্ডারস্ট্যান্ড করে, মেইন আইডিয়াটা পুরাটা ধরে আপনি তারপর বুঝতে পারবেন যে আচ্ছা এই হেডিংটা তো সবচেয়ে বেশি ম্যাচ করে এই প্যাসেজের জন্য, তাহলে এই প্যাসেজের জন্য নিশ্চয়ই এই হেডিংটাই কারেক্ট। সো এইভাবে করে আপনারা ম্যাচিং হেডিং পার্টটাও আনসার করে ফেলতে পারেন। নেক্সটটাতে চলে যাই আমরা। এখন দেখেন রিডিং মডিউল আনসার করার জন্য আপনাদের কিছু স্কিলস থাকাটা খুবই 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 নেসেসারি। এখন কোন কোন স্কিল থাকাটা খুবই নেসেসারি, ভোকাবুলারি ইমপ্রুভ করতে হবে। এটা কেন বলা হচ্ছে, কারণ প্যাসেজগুলো ইউজুয়ালি স্টুডেন্টরা অনেক কমপ্লেইন করে থাকে যে প্যাসেজগুলো একটু হার্ড লাগে আপু। তো প্যাসেজগুলোতে হার্ড লাগার কারণ কি, কারণ প্যাসেজগুলোতে খুব কঠিন কঠিন মাঝে মাঝে ভোকাবুলারি ইউজ করে ফেলা হয়, যেগুলোর মিনিং গুলা আপনাদের কাছে নাই জানা থাকতে পারে, ওয়ার্ড গুলার মিনিং গুলা ধরেন আপনারা জানেন না। তো এটার জন্য ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য আপনারা কি করবেন, ডিকশনারি মুখস্থ করবেন? না, আমরা ডিকশনারি মুখস্থ করব না। আমরা বেসিক্যালি ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য যেটা করতে পারি সেটা হলো আমরা জার্নালস পড়তে পারি, বুকস পড়তে পারি অনেক, তারপর আর্টিকেলস পড়তে পারি। তো আপনার যদি আসলে অভ্যাসটা থাকে অনেক বেশি পেপার পড়ার, বই পড়ার, তাহলে আপনার জন্য খুবই খুবই গুড একটা জিনিস এটা। কারণ হচ্ছে কি ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য আমরা এটাই সাজেস্ট করে থাকি যে বেশি বেশি করে ইংলিশে আমরা আর্টিকেলস, জার্নালস, ম্যাগাজিনস, বুকস এগুলা পড়ার চেষ্টা করব, তাহলে আপনার ভোকাবুলারিটা অনেকটুকু ইমপ্রুভ হয়ে যাবে। তারপর সাথে আমরা আরো কি করতে পারি, আমরা জানি আইএলটিএস এর রিডিং এ হচ্ছে কি যেরকম টাইপের প্যাসেজ আসে ওই সব টাইপের প্যাসেজ গুলা আমরা হচ্ছে কি পড়ে পড়ে সিনোনিমস গুলা দেখতে পারি, সিনোনিম অ্যান্টোনিমস গুলো আমরা পড়ে ফেলতে পারি, কারণ সিনোনিম ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইট কামস টু আইএলটিএস। কারণ আপনার হচ্ছে কি একটা ওয়ার্ড জানা থাকতে পারে কিন্তু আপনার ওই ওয়ার্ডটার সিনোনিম নাই জানা থাকতে পারে, তখন আপনি করবেনটা কি, তাই না? তখন আপনি কি করবেন, তখন আপনার সিনোনিম গুলো আসলে জানা থাকতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে বলা হয় আপনার ভোকাবুলারি যাতে অনেক ইমপ্রুভড থাকে, যাতে আপনি এক্সাম হলে যে যাতে আপনার কষ্ট না হয়, যাতে আপনি কনফিউজড না হয়ে যান। তাহলে আমরা কি করব, আমরা ভোকাবুলারি ইমপ্রুভ করার চেষ্টা করব। এরপর দেখেন প্যারাফ্রেজিং প্র্যাকটিস করতে হবে।
এটা মানে কি, এটাতে একটু আসি আমরা। প্যারাফ্রেজিং মানে হচ্ছে আপনার একটা সেন্টেন্স মাঝে মাঝে আপনার কোয়েশ্চেনে একরকম কিন্তু প্যাসেজে আরেক রকম, কিন্তু দুইটা সেন্টেন্সেরই কিন্তু মিনিং সেম। আসলে কেন এটা? কারণ সেন্টেন্সটা আসলে প্যারাফ্রেজ করে দেওয়া হয়েছে আপনাকে কনফিউজ করার জন্য। মাঝে মাঝে সেন্টেন্সটার স্ট্রাকচার একটু চেঞ্জ করে দেওয়া হয়, অথবা সেন্টেন্সটার কিছু ওয়ার্ডস চেঞ্জ করে দেওয়া হয়, কিন্তু মিনিংটা সেম থাকে। তো এটা কেমনে করে? মাঝে মাঝে সিনোনিম অ্যাড করে বা আপনার স্ট্রাকচারটা চেঞ্জ করে। প্যারাফ্রেজের একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, যেমন হলো এই লাইনটা দেখেন, এই লাইনটাতে কি বলছে? ক্লাইমেট চেঞ্জ ইজ আ কনসার্নিং ইস্যু। ক্লাইমেট চেঞ্জ ইজ আ কনসার্নিং ইস্যু। এই সেন্টেন্সটা আপনাকে ধরেন প্যাসেজে দেওয়া আছে, এখন আপনাকে কোয়েশ্চেনের সময় কোয়েশ্চেনের অপশনে আপনার এই সেম সেন্টেন্সটা দেওয়া থাকবে কিন্তু প্যারাফ্রেজ করে। এখন প্যারাফ্রেজ সেন্টেন্সটা কিরকম হতে পারে? গ্লোবাল ওয়ার্মিং ইজ অ্যান আর্জেন্ট ইস্যু। তাহলে কিন্তু দেখেন দুইটার মিনিং কিন্তু সেম দাঁড়াচ্ছে, কিন্তু দুইটা কিন্তু প্যারাফ্রেজড সেন্টেন্স। ক্লাইমেট চেঞ্জ ইজ আ কনসার্নিং ইস্যু, ক্লাইমেট চেঞ্জের বদলে এখানে আরেকটা সিনোনিম ইউজ করেছে গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে? আর কনসার্নিং এর বদলে আপনার আর্জেন্ট ইউজ করেছে। সো দুইটাই মিনিং সেম, জাস্ট সিনোনিম ওয়ার্ডস ইউজ করা হয়েছে। তো এভাবে করে আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে। আপনার দেখে লাগবে যে দুইটা তো সেম কথা বলেনি, কারণ ওয়ার্ড গুলা সেম না, সেন্টেন্স গুলা সেম না, কিন্তু আসলে দুইটা সেম কথাই বলেছে, জাস্ট বাই ইউজিং প্যারাফ্রেজড ওয়ার্ডস অ্যান্ড প্যারাফ্রেজ সেন্টেন্সেস। এভাবে করে দ্যাটস ওয়াই বলা হচ্ছে আপনার ভোক্যাবুলারি ইমপ্রুভ করবেন। এই জন্যই আপনাকে এই প্যারাফ্রেজের ব্যাপারটা দেখানো হয়েছে। আপনার যদি ভোক্যাবুলারি ভালো থাকে তাহলে আপনি জেনে থাকবেন যে কনসার্নিং এর সিনোনিম আরেকটা আর্জেন্ট, এন্ড যখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলেছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তো কথা আসবে। সো দ্যাটস ওয়াই এভাবে করে আপনাকে সিনোনিম ইউজ করে আপনি কনফিউজ করার চেষ্টা করবে যে আসলে কথাটা কি বলা হয়েছে। সো আপনার হচ্ছে কি প্যাসেজে এই লাইনটা দেওয়া কিন্তু কোয়েশ্চেনে এই লাইনটা দেওয়া, আপনি কনফিউজড হলে হবে না, আপনার বুঝে নিতে হবে যে এই লাইনটা আসলে এই লাইনটারই প্যারাফ্রেজ একটা সেন্টেন্স। এভাবে করে আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে। আরেকভাবে কনফিউজ করার চেষ্টা করতে পারে, আরেকভাবে প্যারাফ্রেজ করতে পারে, উইচ ইজ বেসিক্যালি স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে, সেন্টেন্সটা একটু চেঞ্জ করে আপনাকে কনফিউজ করার চেষ্টা করতে পারে। এই সেন্টেন্সটা দেখে ফেলি আমরা। One of the concerning issue nowadays is climate change. এখানে কি বলছে? One of the concerning issues nowadays is climate change. ব্যাপারটা কি সেম দাঁড়াচ্ছে না? এখানে লিখেছে ক্লাইমেট চেঞ্জ ইজ আ কনসার্নিং ইস্যু, আর এখানের মধ্যে যে স্ট্রাকচারটা চেঞ্জ করে দিয়েছে, ক্লাইমেট চেঞ্জের কথা লাস্টে বলেছে, কনসার্নিং ইস্যুজ এর কথা ফার্স্টে বলেছে। তো গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে সেন্টেন্সের ফার্স্ট অংশ লাস্টে নিয়ে লাস্ট অংশ ফার্স্টে নিয়ে এভাবে করে আপনাকে প্যারাফ্রেজ করে কনফিউজ করার চেষ্টা করতে পারে, ঠিক আছে? কনফিউজ হওয়ার কিছু নেই, আমরা স্টিল দেখেন মিনিংটা সেম দাঁড়াচ্ছে, জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে করে আমরা বুঝে নিব যে এটা আসলে একটা প্যারাফ্রেজড সেন্টেন্স। দ্যাটস ওয়াই আপনার প্যারাফ্রেজিংও প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন প্যাসেজটা পড়ছেন, কোয়েশ্চেনটা পড়ছেন, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে একটা প্যারাফ্রেজড সেন্টেন্স, এটার মিনিং কিন্তু সেম,
সো এটা নিয়ে কনফিউজড হওয়া যাবে না। ঠিক আছে, আশা করছি সবার হচ্ছে কি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছে। প্যারাফ্রেজিং আমরা কেমনে আইডেন্টিফাই করব আমি দেখিয়ে দিয়ে দিয়েছি, কেমনে বুঝবেন কিছু সেন্টেন্স যে একটু প্যারাফ্রেজড, কিছু সিনোনিম ইউজ করে বুঝবেন যে সেন্টেন্সটা প্যারাফ্রেজড, বা হচ্ছে কি কিছু স্ট্রাকচার চেঞ্জ করে বুঝবেন যে সেন্টেন্সটা প্যারাফ্রেজড। এভাবে আমরা বুঝে যাব যে এই জিনিসটা প্যারাফ্রেজ। তাহলে প্যারাফ্রেজডও আমরা অনেকটুকু প্র্যাকটিস করে থাকবো। তাহলে আমাদের কি কি গেল? ভোকাবুলারি ইমপ্রুভ করার ব্যাপারটা গেল, এরপর হচ্ছে প্যারাফ্রেজ জিনিসটারও ব্যাপারটা চলে গেল। তাহলে দেখেন আমরা নেক্সটটাতে চলে যাই, স্কিমিং এন্ড স্ক্যানিং। স্কিমিং আর স্ক্যানিং জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট when it comes to IELTS রিডিং। মাঝে মাঝে আপনার প্যাসেজগুলো অনেক বড় থাকে, নট মাঝে মাঝে, মোস্ট অফ দ্য টাইমে আপনার প্যাসেজগুলো অনেক বড় থাকে। ঠিক আছে, সো আসলে না আমাদের প্যাসেজের প্রতিটা লাইন, প্রতিটা প্যারাগ্রাফ পড়ে পড়ে যাওয়া সম্ভব না, এভাবে আনসার করা সম্ভব না। ওই টাইমে আপনার একটা স্কিল থাকতে হবে স্কিমিং আর স্ক্যানিং করা। এটা মানে হচ্ছে কি এক পলকে কোয়েশ্চেনটা একটু দেখা, এক পলকে কোয়েশ্চেনটা একটু গো থ্রু করা উইথাউট রিডিং ইচ অ্যান্ড এভরি লাইন, এই জিনিসটাকে বলা হয় স্ক্যান করা বা স্কিম করা। ঠিক আছে, এইগুলাকে, এই স্কিলটাও থাকাটা আপনার খুব নেসেসারি। আপনার কোয়েশ্চেনে মাঝে মাঝে কিছু কিওয়ার্ডস থাকবে, এই কিওয়ার্ডস আইডেন্টিফাই করার জন্য আপনার স্কিমিং এন্ড স্ক্যানিং জিনিসটা খুব প্রয়োজন। আপনার কিওয়ার্ডসে বলা হলো যে ক্লাইমেট চেঞ্জের জন্য, ধরেন বলা হলো যে হোয়াট ইজ দ্য বিগেস্ট কজ অফ ক্লাইমেট চেঞ্জ। এখন আপনার এখানের মধ্যে কিওয়ার্ডস হবে কজ আর ক্লাইমেট চেঞ্জ। এই দুইটা ব্যাপারে আপনার প্যাসেজে কোন অংশে লিখেছে আপনার স্কিম এন্ড স্ক্যান করে চোখটা একটু মানে মানে গো থ্রু করে একটু, তখন হচ্ছে কি আপনার ক্লাইমেট চেঞ্জ ওয়ার্ডটা বের করতে হবে আর কজটা বের করতে হবে। তো আপনার প্যারাগ্রাফে যেই লাইনে এই দুইটা ওয়ার্ড একসাথে আছে ওই লাইনটা যে আপনার পড়তে হবে, ওখানে নিশ্চয়ই কজটা লিখে দেওয়া আছে। এইভাবে করে স্কিমিং এন্ড স্ক্যানিং বের করে আপনি আপনার আনসারটা বের করে ফেলতে পারেন উইথাউট হ্যাভিং টু গো থ্রু all of the passages one by one, all of the lines one by one, because আসলে টাইম থাকে না আপনার মাঝে মাঝে জিনিসগুলা পুরাটা পড়ার জন্য টাইম থাকে না। দ্যাটস ওয়াই আপনার স্কিমিং আর স্ক্যানিং জিনিসটা প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখেন কিওয়ার্ডস আইডেন্টিফাই করতে হবে। এতক্ষণ যা বললাম মাঝে মাঝে কিওয়ার্ডস আইডেন্টিফাই করে আপনার আনসারটা বের করতে হয়, তাহলে আপনার পুরো প্যাসেজটা পড়তে হলো না বারবার। আপনি হচ্ছে কি যেই কিওয়ার্ডসটা খুঁজতেন কোয়েশ্চেনে কি চাচ্ছে ওই কিওয়ার্ডটা সার্কেল করে আপনি কিওয়ার্ডটা শুধু খুঁজলে স্কিম করে স্ক্যান করে তাহলেই আপনি আনসারটা মাঝে মাঝে পেয়ে যাবেন। এভাবে করে আমরা আইডেন্টিফাই করতে পারি কিওয়ার্ডস। তারপর টাইম ম্যানেজমেন্ট নিয়ে, টাইম ম্যানেজমেন্টের কিছু আপনার ওয়েজ আছে। টাইম কেমনে ম্যানেজ করবেন? এক তো বললাম 3টা প্যাসেজ, প্রতিটা প্যাসেজ আপনার 20 মিনিটের মধ্যে সলভ করে ফেলতে হবে যাতে আপনার কোনো সমস্যা না হয়, আপনি যাতে টাইম ক্রাঞ্চে না পড়েন, আপনি যাতে ইনকমপ্লিট না রেখে দেন আপনার আপনার এই মডিউলটা। সো তখন আপনি টাইম কেমনে ম্যানেজ করবেন? দেয়ারস আ ফিউ ওয়েজ ইউ ক্যান ম্যানেজ ইওর টাইম। টাইম ম্যানেজমেন্টের জন্য আপনি ফার্স্টে ইজি জিনিস দিয়ে স্টার্ট করবেন। তাহলে টাইম ম্যানেজ আমরা কেমনে করব? ফার্স্টে ইজি কোয়েশ্চেন্স দিয়ে স্টার্ট করবেন। আপনার কাছে যে কোয়েশ্চেন টাইপটা সবচেয়ে ইজি লাগে, অনেকের কাছে এমসিকিউ কোয়েশ্চেন টাইপটা অনেক ইজি লাগে, অনেকের কাছে হলো ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন লাগে, আবার অনেকের কাছে ম্যাচিং হেডিং অনেক কঠিন লাগে। তো আপনি কি করবেন? আগে এমসিকিউ আনসার করবেন, এরপর হচ্ছে আপনি লাস্টে ম্যাচিং হেডিং আনসার করবেন। সো আপনার অনুযায়ী আপনার যেটা ইজি মনে হয় ওইটা আপনি ফার্স্টে আনসার করে ফেলবেন, এরপর আপনার যেটা কঠিন মনে হয় ওইটা আপনি লাস্টে আনসার করবেন। এইভাবে করে আপনি আপনার টাইমটা এফর্টলেসলি অনেক এফিশিয়েন্টলি ম্যানেজ করে ফেলতে পারেন, তাহলে আপনার জন্য আর কঠিন হবে না। তারপর আপনি মাঝে মাঝে আইএলটিএস রিডিং এ মাঝে মাঝে কিছু কোয়েশ্চেনস এর মুখোমুখি হবেন যেগুলো অনেক কঠিন, আপনি পারছেন না আনসার করতে। তখন কি আপনি বসে থাকবেন ওই কোয়েশ্চেনটা নিয়ে? না, মুভ পাস্ট ইট। একটা কোয়েশ্চেনে বেশিক্ষণ সময় ওয়েস্ট করা যাবে না, হার্ড কোয়েশ্চেনসে ওয়েস্ট করবেন না টাইম।
হার্ড কোয়েশ্চেন্স থাকলে মুভ অন করবেন ওইটা থেকে, পরে আরো ইজি কোয়েশ্চেন্স পাবেন, ঠিক আছে? সো আপনি ইজি কোয়েশ্চেনটাতে মুভ অন করবেন। আপনি একটা ব্লকেডে আছেন, একটা ওয়ালের সামনে আছেন, এখন আপনি আর সামনে যেতে পারছেন না, কারণ অনেক কঠিন একটা কোয়েশ্চেনের মুখোমুখি হয়ে গেছেন, আপনি আনসারই করতে পারছেন না। আপনি ওইটা নিয়ে বসে থাকলে হবে না, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আপনার সামনে যে অন্য কোয়েশ্চেন গুলো আনসার করতে হবে, বেশি সময় ব্যয় করা যাবে না একটা কঠিন কোয়েশ্চেনের উপর। তো একটা কঠিন কোয়েশ্চেন ফেস করলে আমরা কি করব? আমরা মুভ অন করব, অন্য কোয়েশ্চেনে চলে যাব। আমরা বেশি টাইম ওই কোয়েশ্চেনে ওয়েস্ট করব না, বেশি টাইম ওয়েস্ট না করে আমরা অন্য কোয়েশ্চেনে চলে যাব। এটাই ছিল আমাদের টাইম ম্যানেজমেন্টের কিছু কথাবার্তা, যে কেমনে আমরা টাইম ম্যানেজটা করতে পারবো। আর অলওয়েজ অলওয়েজ কিপ ইউর আই অন দ্য ক্লক। সবসময় আপনার চোখ যাতে ঘড়ির দিকে থাকে। আপনি মাঝে মাঝে কোয়েশ্চেন সলভ করতেই আছেন একটার পর একটা, হঠাৎ করে শুনলেন কি যে আর 10 মিনিট বাকি, আর আপনার এখনো 20টা কোয়েশ্চেন আনসার করা বাকি। সো মাঝখানে 10টা কোয়েশ্চেন আনসার করার পর, 5টা কোয়েশ্চেন আনসার করার পর বারবার টাইমটা চেক করবেন, আমার কাছে আর কত টাইম আছে। ঠিক আছে, তাহলে আমার কাছে 30 মিনিট আছে, ঠিক আছে আমি নেক্সট 10টা কোয়েশ্চেন 10 মিনিটে আনসার করার চেষ্টা করব। এরপর আমি আরো 10টা কোয়েশ্চেন আরো 10 মিনিটে আনসার করার চেষ্টা করব। এইভাবে করে করে নিজে নিজে টাইমের দিকে দেখে দেখে নিজে নিজে আপনার ডিসাইড করে ফেলতে হবে আমি এই পার্টে কত টাইম দিব, ওই পার্টে কত টাইম দিব। এভাবে করে আপনার সব সময় যাতে ঘড়ির দিকে চোখটা থাকে, এটা মাথায় রাখবেন। মাঝে মাঝে আমরা যখন রিডিং প্যাসেজ করতে যাই, আমরা মাঝে মাঝে টাইম সেন্স হারিয়ে ফেলি, আমরা করতেই থাকি, পরে দেখা যায় যে আমাদের আসলে বেশি সময় বাকি নেই। সো তাহলে আমরা এই জিনিসটা করতে পারবো না। আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে টাইম কতক্ষণ যাচ্ছে, 1 ঘন্টার মধ্যে আমার আর কতক্ষণ বাকি আছে, এই জিনিসটা আমার সবসময় খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা টাইম ম্যানেজ করতে পারবো। প্যারাফ্রেজ কেমনে করতে পারবো, প্যারাফ্রেজ কেমনে আইডেন্টিফাই করতে পারবো, ওইটাও আমরা ডিসকাস করে ফেলেছি। টাইম ম্যানেজমেন্ট তো মাত্রই বললাম। কিওয়ার্ড আইডেন্টিফিকেশন নিয়ে আমরা সামনে আরেকটু এক্সারসাইজ করব, ওই সময় আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিওয়ার্ডস কেমনে আইডেন্টিফাই করব আমরা। এরপর স্কিমিং এন্ড স্ক্যানিং নিয়ে আমরা কথা বলে ফেলেছি। আমরা সামনেও আরেকটু দেখবো যে স্কিমিং আর স্ক্যানিং কেমনে করতে হয় কিওয়ার্ডস এর জন্য। এরপর তো বললামই ভোকাবুলারির জন্য বারে বার প্র্যাকটিস করতে থাকতে হবে, অনেক বই পড়তে হবে, জার্নালস পড়তে হবে, অনেক সিনোনিমস শিখতে হবে আপনার যাতে ভোকাবুলারিটা আরো একটু স্ট্রং হয়। তাহলে চলে আসেন আমরা সলিউশনে চলে যাই। চলেন আমরা আইডেন্টিফাই কিওয়ার্ডস। এখন আমরা আসল পড়াতে আসছি, যে আমরা আসলে কেমনে কিওয়ার্ডস আইডেন্টিফাই করব। কেমনে আমরা কিওয়ার্ডস আইডেন্টিফাই করব? দেখেন, একটা প্যাসেজ দেওয়া আছে আর আপনার কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে, যেটা বেসিক্যালি এটা কোয়েশ্চেন টাইপটা কি, তাহলে এটা কোয়েশ্চেন টাইপটা হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন। শর্ট আনসার কোয়েশ্চেন টাইপটা আমরা এখন দেখছি আমরা কেমনে কিওয়ার্ড শুধু আইডেন্টিফাই করে আমরা কেমনে আনসার বের করে ফেলতে পারি। তাহলে ওয়ান ওয়ে টু ডু ইজ অ্যাকচুয়ালি গো থ্রু দ্য হোল প্যাসেজ, দেন কোয়েশ্চেন পড়া, দেন আনসার করা। আমরা এটা আসলে করব না। আমরা ফার্স্টে প্যাসেজটা পড়বই না, আমরা ফার্স্টে কোয়েশ্চেনটা পড়ব। দেখেন, what syndrome can the new technology help? What syndrome can the new technology help? এখানের মধ্যে কিওয়ার্ড কোনটা হতে পারে? সিনড্রোম, নিউ টেকনোলজি, এগুলা কিছু কিওয়ার্ডস হতে পারে। এই কিওয়ার্ডস গুলো আমরা কেন দাগালাম? কারণ এই ওয়ার্ডস গুলো আমরা হয়তো প্যাসেজে পেতে পারি, এই ওয়ার্ডস গুলো আমরা প্যাসেজে খুঁজলে আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে দেখেন, এটার আনসারটা প্যাসেজে কোথায় আছে? A computer interface that can decipher the thoughts of people who are unable to communicate could revolutionize the lives of those living with completely locked in syndrome. আমরা না পড়েও কিন্তু কিওয়ার্ডসটা আইডেন্টিফাই করতে পারতাম। কেমনে আইডেন্টিফাই করতে পারতাম? সিনড্রোম ওয়ার্ডটা আমরা এখন প্যাসেজে খুঁজবো, আর নিউ টেকনোলজি ওয়ার্ডটা আমরা প্যাসেজে খুঁজবো। আমরা দেখতে পাচ্ছি নিউ টেকনোলজি ওয়ার্ডটা আমরা স্কিম এন্ড স্ক্যান করে প্রতিটা লাইন না পড়ে আমরা জাস্ট প্যাসেজের দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি সিনড্রোম ওয়ার্ডটা এখানে, কিন্তু নিউ টেকনোলজি ওয়ার্ডটা নাই। ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটা ওয়ার্ড পেয়ে গিয়েছি, তাহলে এই লাইনে নিশ্চয়ই এই কোয়েশ্চেনের আনসারটা থাকবে, তাই না? সো দেখেন, আমরা প্যাসেজটা না পড়ে জাস্ট এই ওয়ার্ডটা আইডেন্টিফাই করে এই ওয়ার্ডটা
একটু চোখ দিয়ে দেখেই আমরা এই ওয়ার্ডটা খুঁজে বের করে আমরা আনসারটা পেয়ে যাব। A computer interface that can decipher the thoughts of people who are unable to communicate could revolutionize the lives of those living with completely locked in syndrome. তাহলে আনসার কি হবে আপনার? Completely locked in syndrome. আনসার তাহলে হোয়াট সিনড্রোম? কমপ্লিটলি লকড ইন সিনড্রোম। তাহলে একটা নতুন টেকনোলজি আছে যেটা আসলে এই সিনড্রোমে, কমপ্লিটলি লকড ইন সিনড্রোমে হেল্প করতে পারে। তাহলে আমরা প্যাসেজটা না পড়ে শুধু খালি সিনড্রোম ওয়ার্ডটাই প্যাসেজে খুঁজে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা আনসার পেয়ে গেলাম নাম্বার 1 এর কমপ্লিটলি লকড ইন। এরপর দেখেন হোয়াট ক্যান দ্য কম্পিউটার ডিসাইফার? কম্পিউটার ডিসাইফার হলো আমাদের এখানে কিওয়ার্ড। কম্পিউটার ডিসাইফার, তাহলে আমি কি বলেছি? আমরা কোয়েশ্চেনে কিওয়ার্ডটা মার্ক করব, এরপর আমরা প্যাসেজটা না পড়ে জাস্ট চোখ দিয়ে কিওয়ার্ডটা প্যাসেজে খোঁজার চেষ্টা করে এরপর আমরা আনসারটা পেয়ে যাব। কম্পিউটার ডিসাইফার ওয়ার্ডটা কি কোথাও পাচ্ছেন? আপনারা একটু সময় নিয়ে দেখেন তো। আপনাদেরকে আমি 20 সেকেন্ডস দিলাম কম্পিউটার ডিসাইফার কিওয়ার্ডটা প্যাসেজে খোঁজার জন্য। প্যাসেজে ওই কিওয়ার্ডটা খুঁজে ওই লাইনটা পুরোটা পড়ে ওই লাইনের মধ্যে আমরা আনসারটা পেয়ে যাব। সো আপনারা একটু আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করেন আর আমাকে জানিয়ে দেন কমেন্ট বক্সে আনসারটা পাওয়ার পর যে আপনারা কম্পিউটার ডিসাইফার ওয়ার্ডটা প্যাসেজে পেয়েছেন নাকি। এরপর সেন্টেন্সটা পড়ে আনসারটা বের করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। দেখি আপনাদেরকে আমি 20 সেকেন্ডস টাইম দিলাম, দেখি আপনারা কে কে আমার সঙ্গে এটা সলভ করতে পারেন। আমি অলরেডি আনসার পেয়ে যাচ্ছি আমার কমেন্ট বক্সে। ফরহাদ ভাই আমাদেরকে অলরেডি আনসার করে ফেলেছেন। তারিকুল ভাইয়াও আমাদেরকে অলরেডি আনসার করে ফেলেছেন। হাফিজুর রহমান ভাইয়া অলরেডি আমাদেরকে আনসার দিয়ে দিয়েছেন। আয়শা আপু আনসার দিয়ে দিয়েছেন। মীর সামিহা কাদের আপু আমাদেরকে আনসার দিয়ে দিয়েছেন। ওকে, আমি দেখছি অলরেডি অনেকে আমার সঙ্গে আছেন, আনসার বের করে ফেলছেন। হোসেন ভাইয়াও আনসার দিয়ে দিয়েছেন। ইয়েস, আপনারা সবাই অ্যাকচুয়ালি রাইট। ফার্স্ট লাইনে কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা আছে। আচ্ছা, আপনারা আমাকে ফার্স্ট লাইন আনসারটা দিয়েছেন, এখন আনসারটা কি? হোয়াট ক্যান দ্য কম্পিউটার ডিসাইফার? এখন আমাকে অ্যাকচুয়াল আনসারটা বলেন। কোথায় কিওয়ার্ড আছে এটা না, আমাকে এখন এই কোয়েশ্চেনের আনসারটা বের করে আমাকে বলেন। আপনাদেরকে 20 সেকেন্ডস 30 সেকেন্ডস আমি টাইম দিলাম, আপনারা অ্যাকচুয়ালি আনসারটা আমাকে বলেন, এই কোয়েশ্চেনের আনসারটা কি হবে। ফার্স্ট লাইনে কিন্তু আনসারটা আছে আমাদের। আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন যে ফার্স্ট লাইনে আছে কিওয়ার্ডটা। এখন আনসারটা আপনাদের আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি কি ডিসাইফার করে কম্পিউটারটা, কি বের করে কম্পিউটারটা। আপনাদেরকে আমি একটু সময় দিলাম, দেখি। আমি দেখছি মনি আপু আমাদেরকে আনসার করেছেন, আরো আনসার পেয়ে যাচ্ছি আমি ইতিমধ্যে। ওকে, ঠিক আছে, আনসারটা হলো, আমরা ফার্স্ট লাইনটা তাহলে পড়ে ফেলি। A computer interface that can decipher the thoughts of people
who are unable to communicate could revolutionize the lives of those living with completely locked-in syndrome. Computer decipher. দেখেন, কম্পিউটার আর ডিসাইফার এই দুইটা কিওয়ার্ড আমরা ফার্স্ট লাইনে পেয়ে গিয়েছি। আ কম্পিউটার ইন্টারফেস দ্যাট ক্যান ডিসাইফার, কি ডিসাইফার করতে পারে? দ্য থটস অফ পিপল হু আর আনএবল টু কমিউনিকেট। থটস অফ পিপল হু আর আনএবল টু কমিউনিকেট। তাইলে থটস অফ পিপল, দিস উইল বি দ্য আনসার। তাহলে এই কম্পিউটারটা আসলে ডিসাইফার করতে পারে মানুষের থটস, মানুষের চিন্তা ভাবনায় এই কম্পিউটারটা ডিসাইফার করতে পারে। যারা আসলে মুখ দিয়ে কথা বলে কমিউনিকেট করতে পারে না, যারা আসলে এই কমিউনিকেশনের মেথডটা যাদের কাছে আসলে নেই, তাদের জন্য এই কম্পিউটারটা তাদের থটস গুলো রিড করে আমাদেরকে জানিয়ে দিতে পারে। তাহলে আনসারটা হচ্ছে হোয়াট ক্যান দ্য কম্পিউটার ডিসাইফার? কম্পিউটার ক্যান ডিসাইফার দ্য থটস অফ পিপল। এরপর নেক্সটটাতে চলে আসি আমরা। হাউ ডিড দ্য পার্টিসিপেন্টস রিপোর্ট ফিলিং? পার্টিসিপেন্টস রিপোর্ট ফিলিং, এই তিনটা আপনাদের জন্য কিওয়ার্ড। আপনাদেরকে এখন প্যাসেজে বের করতে হবে এই তিনটা কিওয়ার্ড। সবগুলা কিওয়ার্ড যে থাকবে এমন না। কোন কিওয়ার্ডস গুলো আপনারা খুঁজে পেয়েছেন কয় নাম্বার লাইনে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আমি আপনাদেরকে আবারও কিছু দূর সময় দিচ্ছি, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা আনসারটি বের করতে পেরেছেন নাকি। আমি দেখছি মিম আপু আমাদেরকে অলরেডি আনসার দিয়ে দিয়েছেন, সোহাগ ভাইয়াও আমাদেরকে আনসার দিয়ে দিয়েছেন, রাইস আপু আমাদেরকে আনসার দিয়ে দিয়েছেন। আমি আরো আনসার পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি আপনারা অলরেডি বুঝে গিয়েছেন কোন লাইনে আনসার কিওয়ার্ডটা আছে। এখন বলেন হাউ ডিড দ্য পার্টিসিপেন্টস রিপোর্ট ফিলিং, তাহলে ওরা কি ফিল করেছে ওই আনসারটাও এখন আমাকে দিয়ে দেন। কোয়েশ্চেনের আসলে আনসারটা কি হবে? আমরা তো জাস্ট আইডেন্টিফাই করলাম কিওয়ার্ড, এখন আসলে কোয়েশ্চেনটার আনসার আমরা কি লিখবো ওই লাইনটা থেকে আমাকে বলে দেন কমেন্ট সেকশনে। ওকে, আমি দেখছি আনসার দিয়ে দিচ্ছেন আমাকে অনেকজন। সোহাগ ভাই আনসার করে ফেলেছেন, ওয়াহিদুল ভাই আনসার করে ফেলেছেন। আচ্ছা, ওকে, তাহলে আমি আনসারটা বলে দিই। আনসারটা হচ্ছে হাউ ডিড দ্য পার্টিসিপেন্টস রিপোর্ট ফিলিং। কিওয়ার্ডটা পার্টিসিপেন্টস রিপোর্ট ফিলিং। এই কিওয়ার্ডগুলো আমরা এখানে দেখব। পার্টিসিপেন্টস রিপোর্টেড, পার্টিসিপেন্টস এন্ড রিপোর্টেড, এই দুইটা কিওয়ার্ড আমরা লাস্ট লাইনে পেয়ে গিয়েছি। তাহলে এই লাইনে আমাদের আনসারটা নিশ্চয়ই থাকবে। কাউন্টার টু এক্সপেকটেশনস, দ্য participants in the study reported being happy despite their extreme condition. তাহলে how did the actually participants report being? They felt happy. তাহলে this is our answer for this one. How did the participants report feeling? Participants in the study reported feeling happy বা being happy. Okay, so this is our answer for আইডেন্টিফাইং কিওয়ার্ডস। ওকে, তাহলে আমরা আরেকটা সলভ করে ফেলি। চলেন এটা আমরা সলভ করে ফেলি। হোয়াট কুড পসিবলি বি কজিং ডিমেনশিয়া? কজিং ডিমেনশিয়া, তাহলে এই দুইটা আমাদের কোয়েশ্চেনের কিওয়ার্ড, এই দুইটা কিওয়ার্ড তাহলে আমরা এই প্যারাগ্রাফ গুলাতে খুঁজবো। তাহলে প্যারাগ্রাফ নাম্বার 1 এ দেখেন কিওয়ার্ডটা আছে। ডিমেনশিয়া কিওয়ার্ডটা এখানে আছে, কিন্তু কজ কিওয়ার্ডটা আমাদের এখানে নেই। তাহলে এই লাইনে নিশ্চয়ই আমরা একটা কিওয়ার্ড পেয়েছি, এই লাইনে আমরা আমাদের আনসারটা বের করার চেষ্টা করব। দেখি, tiny air pollution particles, the type that mainly power plants and automobiles, may greatly increase the chance of dementia, including Alzheimer's disease. So what could possibly be causing dementia? Tiny air pollution particles, কারণ chance of dementia increase করে, chance of dementia increase করে, তো it causes dementia বুঝাচ্ছে। এই যে প্যারাফ্রেজ একটা লাইন দিয়ে দিল,
সো আমরা ডিমেনশিয়া কিওয়ার্ডটা আইডেন্টিফাই করে আমরা এখানের মধ্যে আনসারটা ফার্স্ট লাইনে পেয়ে গিয়েছি যে টাইনি এয়ার পলিউশনের পার্টিকেলস গুলো আসলে ডিমেনশিয়ার কারণ হতে পারে। তাহলে আনসার হচ্ছে টাইনি এয়ার পলিউশন পার্টিকেলস। ওকে, আমি দেখছি আমাদের সঙ্গে অলরেডি অনেকে আমার সঙ্গে সঙ্গে আনসার দিয়ে দিচ্ছেন। মীর সামিহা আপু অলরেডি আমাদেরকে আনসার করে ফেলেছে। এরপর দেখেন, হোয়াট পার্সেন্টেজ অফ ডিমেনশিয়া কেসেস কুড বি অ্যাট্রিবিউটেড টু এয়ার পলিউশন? পার্সেন্টেজ এয়ার পলিউশন, ঠিক আছে, এই দুইটা আমাদের কিওয়ার্ডস হতে পারে। তবে ডিমেনশিয়া কেসেসও একটা কিওয়ার্ডস হতে পারে, চাইলে আপনারা এটাকেও একটা কিওয়ার্ড ধরে নিতে পারেন। তাহলে আমরা এই জিনিসগুলা এই পরের প্যারাগ্রাফে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এই কিওয়ার্ডস গুলা আইডেন্টিফাই করে ওই লাইনে আমাদের নিশ্চয়ই অ্যান্সারটা থাকবে। তাহলে আমি আপনাদেরকে কিছুক্ষণ সময় দিই যাতে আপনারা এই প্যারাগ্রাফে এই লাইনটা, এই কোয়েশ্চেনটা ফিগার আউট করে ফেলতে পারেন। দেখি। এই কোয়েশ্চেনের আনসারটা কিন্তু আমাদের প্যারাগ্রাফ সি তে খুঁজে পাবো আমরা, বি তে না খুঁজে পেয়ে আমরা এটা কিন্তু প্যারাগ্রাফ সি তে খুঁজে পাবো। সো আপনারা প্যারাগ্রাফ সি তে আনসারটা খুঁজে বের করার চেষ্টা করেন। আমি অলরেডি দেখছি অনেকে ট্রাই করছেন কমেন্ট সেকশনে, কিন্তু আপনাদের আনসারটা কিন্তু অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ সি তে পাবেন। আমি দেখছি অলরেডি অনেকজন আমাকে আনসারটা বলছেন, ভুল আনসারও বলছেন, কারেক্ট আনসারও বলছেন। দেখেন, সেকেন্ড প্যারাগ্রাফে কিন্তু ওল্ডার ওমেনের কিছু কথা বলা হয়েছে, তাহলে সেকেন্ড প্যারাগ্রাফটা কিন্তু আসলে আমাদের আনসারে খোঁজা মানে জায়গা না। নাম্বার সি তে দেখেন, পার্সেন্টেজটা আমরা এখানের মধ্যেই পেয়ে যাচ্ছি। ডিমেনশিয়া কেসেস এটা একটা কিওয়ার্ড ধরা হলে এখানের মধ্যে ডিমেনশিয়ার এটা পেয়ে যাচ্ছি, আরেকটা কিওয়ার্ড পেয়ে যাচ্ছি এয়ার পলিউশন। দেন তিনোটা কিওয়ার্ডই আমরা সি নাম্বারে পেয়ে যাচ্ছি, এয়ার পলিউশন পার্সেন্ট মানে পার্সেন্টেজের বদলে পার্সেন্ট, আর ডিমেনশিয়া কেসেস। এখানে যদি পার্সেন্টেজে খুঁজে যায় তাহলে নিশ্চয়ই আনসারটা এমন একটা লাইনে যেখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, তাই না? আর এই লাইনে তো আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে which is 21%। তাহলে আমরা এখন লাইনটা পড়ে নিই। ইয়েস, আমি দেখছি অনেকে এখন আমাকে কারেক্ট আনসার দিচ্ছেন, নাজমিন সুলতান আপু কারেক্ট আনসার দিচ্ছেন, আর অনেকে আমাকে কারেক্ট আনসার দিচ্ছেন, ঠিক আছে। If their findings hold up in the general population, air pollution could be responsible for about 21% of dementia cases, according to the study. Question কি বলেছে? What percentage of dementia cases could be attributed to air pollution? তাহলে আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে, you guys are absolutely right, আমাদের আনসার হবে 21%। তাহলে এভাবে করে আমরা কিওয়ার্ডস দেখে দেখে আইডেন্টিফাই করে ফেলবো আমাদের আনসার। এর পরেরটাতে চলে আসি, what needs to be in the surrounding environment to increase cognitive decline? কগনিটিভ ডিক্লাইন কিওয়ার্ডটাই যদি আপনারা খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু আপনারা আনসারটা পেয়ে যাবেন। বাকি কিওয়ার্ডস গুলা এখানে দেখার প্রয়োজনই নেই, কিন্তু আপনারা চাইলে বাকি কিওয়ার্ডস গুলো ফাইন্ড আউট করতে পারেন। কিন্তু আমার মতে কগনিটিভ ডিক্লাইন ওয়ার্ডটা যদি আপনারা বের করে ফেলতে পারেন তাহলে আপনারা আনসারটা পেয়ে যাবেন। তাহলে আপনারা আমাকে বলে দেন যে কগনিটিভ ডিক্লাইন ওয়ার্ডটা আপনারা এখানে কোথায় দেখছেন, কয় নাম্বার লাইনে দেখছেন, আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আমি দেখছি অনেকে বলছে প্যাসেজ বি তে। ইয়েস, প্যাসেজ বি তে আনসারটা আসলে, ইয়েস প্যাসেজ বি তে আমরা আনসারটা পেয়ে যাব। দেখেন প্যাসেজ নাম্বার বি তে এই যে কগনিটিভ ডিক্লাইন, এই যে এই ওয়ার্ডটাই আমরা খুঁজছি, কিওয়ার্ড আইডেন্টিফাই করে ফেললাম। তাহলে
এইখানের মধ্যে আমাদের নিশ্চয়ই আনসারটা থাকবে। কোয়েশ্চেনটা হচ্ছে what needs to be in the surrounding environment to increase cognitive decline? সারাউন্ডিং এনভায়রনমেন্টে কি থাকতে হবে? Scientists and engineers found that older women who live in places with fine particle matter exceeding the US Environmental Protection Agency standard are 81% more at risk for global cognitive decline and 92% more likely to develop dementia including Alzheimer's. তাহলে এতটুকু পর্যন্ত আমরা দেখব এখানে লাইনের রিজনটা কি বলছে, সারাউন্ডিং এনভায়রনমেন্টে কি থাকলে কগনিটিভ ডিক্লাইন হয়। সারাউন্ডিং এনভায়রনমেন্টে ফাইন পার্টিকুলেট ম্যাটার থাকলে আমাদের কগনিটিভ ডিক্লাইনটা হয়। ঠিক আছে, তাহলে আমরা এটারও আনসার পেয়ে গিয়েছি। ইয়েস, অনেকে আমাকে কারেক্ট আনসার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা কিওয়ার্ডটা বের করে আসলে আনসারটা পেয়ে যেতে পারি। দেখেন, আমাকে পুরো ইয়েটা পড়তেও হয়নি, পুরো প্যাসেজটা বারবার পড়তে হয়নি, সব প্যাসেজ বারবার পড়তে হয়নি। আমি জাস্ট কিওয়ার্ডটা দেখে প্যাসেজের দিকে তাকালাম, কিওয়ার্ডটা বের করলাম, কিওয়ার্ডটা বের করার পর সাথে সাথে আমার আনসারটাও বের হয়ে গেল। সো এইভাবে করে আসলে আমরা ইজিলি আনসারটা পেয়ে যেতে পারি। তাহলে চলুন আমরা লাস্টটাতে চলে যাই। আমাদের লাস্টে কি বলছে, our muscles are amazing structures with the trigger of a thought filaments। আচ্ছা, আমরা কিন্তু প্যাসেজটা পড়বো না, ওকে। এখানের মধ্যে কোয়েশ্চেনটা কি, হোয়াট ইজ দিস প্যারাগ্রাফ অ্যাবাউট? তাহলে হোয়াট ইজ দিস প্যারাগ্রাফ অ্যাবাউট এরকম টাইপের কোয়েশ্চেনে বেসিক্যালি আপনাকে পুরো প্যারাগ্রাফটার একটা মানে মেইন আইডিয়াটা আপনার জানতে চায়। ঠিক আছে, এটা অনেকটুকু ম্যাচিং হেডিং এর মতো হতে পারে। হোয়াট ইজ দিস প্যারাগ্রাফ অ্যাবাউট, ওইটাই তো আপনার হেডিং হবে, তাই না? তাহলে এটাকে আমরা ম্যাচিং হেডিং ধরেও আগাতে পারি যে এই প্যারাগ্রাফটার হেডিং কি হবে, হিউমিডিটি অ্যান্ড হিট, এনভায়রনমেন্ট, জিওমেট্রি নাকি মাসলস, কোনটা আপনার প্যারাগ্রাফের মূল অংশ, মূল আইডিয়া কোনটা। এটা আমরা আসলে কি পুরাটা প্যারাগ্রাফ পড়তে হবে আমাদের এটা দেখার জন্য? আমরা মাঝে মাঝে ফার্স্ট সেন্টেন্স মেথড লেখা, দেখেন মাঝে মাঝে ফার্স্ট সেন্টেন্সটা পড়েই আমরা মাঝে মাঝে বুঝে যেতে পারি পুরো প্যারাগ্রাফটা আসলে কি নিয়ে। তো এই প্যাসেজটার ক্ষেত্রে আমরা আসলে ফার্স্ট সেন্টেন্সটা পড়ে বুঝে যাব যে এই পুরো প্যারাগ্রাফটার মেইন আইডিয়াটা কি। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে our muscles are amazing structures। দেখেন, তাহলে এখানের মধ্যে মাসলস অপশনটাই কারেক্ট আনসার, কারণ ফার্স্ট সেন্টেন্সটা মাসলস নিয়ে। তবুও যদি আপনারা আরো শিওর হতে যান সামনে, আপনারা আরো কিছু লাইন পড়ে দেখতে পারেন, কিন্তু এই প্যাসেজের ক্ষেত্রে দরকার নেই, কারণ এই প্যাসেজে আপনি যদি স্কিমিং বা স্ক্যানিং করে দেখেন, দেখবেন যে সব জায়গায় মাসল 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 নিয়ে কথা বলা হচ্ছে, বোনস, বডিজ, মাসল, এই ইনক্রিজ ইন ভলিউম, এই সেই। সো বেসিক্যালি প্যারাগ্রাফটা পুরোটা আমাদের মাঝে মাঝে পড়ার দরকারই হয় না, কারণ মাঝে মাঝে আমরা ফার্স্ট সেন্টেন্স দেখেই বুঝে যে প্যারাগ্রাফটা আসলে কি নিয়ে। সো আপনার যখন এরকম কোয়েশ্চেন করছে হোয়াট ইজ দিস প্যারাগ্রাফ অ্যাবাউট, তখন আসলে আপনি মাঝে মাঝে ফার্স্ট সেন্টেন্স মেথড ইউজ করে আনসারটা বের করে ফেলতে পারেন যে এটা আসলে আমার আনসার। আমি দেখছি অনেকেই আমাকে আনসার দিয়ে দিচ্ছেন, হাফিজুর রহমান ভাইয়াও আমাকে আনসার দিয়ে দিলেন, ডি আরো অনেকে আমাকে আনসার দিয়ে দিচ্ছেন ইয়েস, এই প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট মাসলস। তাহলে আমরা কি কি দেখলাম, ফার্স্ট সেন্টেন্স মেথড দেখলাম, আর কিওয়ার্ড কেমনে আইডেন্টিফাই করতে হয় এটাও আমরা দেখে ফেললাম আজকে। আশা করছি ইট ওয়াজ আ ফ্রুটফুল সেশন ফর অল অফ ইউ। আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আই মিন আইএলটিএস রিডিং নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বা আইএলটিএস এর অন্য কোনো অংশ নিয়েও কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন, তাহলে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আবারও একটু রিমাইন্ডার দিয়ে দিই, আপনাদের কমেন্ট বক্সে আপনারা একটা পাবলিক এক্সামের লিংক পেয়ে যাবেন। এই এক্সামটা হলো অ্যাকচুয়ালি আইএলটিএস এর একটা মক টেস্ট। এই মক টেস্টটা দিলে আপনাদের নিজেদের অনেক লাভ হবে। সো আপনারা চেষ্টা করবেন এই মক টেস্টে বসার জন্য। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আমাকে অনেক থাকার জন্য। আচ্ছা, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন না থেকে থাকে তাহলে
I will end the session here. থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে আজকে জয়েন করে ফেলার জন্য। ইনশাআল্লাহ আমাদের আবারও দেখা হবে আগামী সপ্তাহে আরো একটি আইএলটিএস লাইভ ক্লাস নিয়ে। আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।